জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির আমাদের আজকের রেগুলার ক্লাস অর্থোপেডিক্সের আমরা শনিবার 12টার ক্লাস একটু পরে আমি শুরু করতে যাচ্ছি। যে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আমরা বোন টিউমার। বোন টিউমারে আমরা জেনারেল প্রিন্সিপালস অফ বোন টিউমার পড়াতে গিয়ে আমি ক্লাসিফিকেশন, বোন টিউমারের কি ক্লিনিক্যাল ফিচার্স হতে পারে, কিসে বা কি কি ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। আজকে আমরা স্পেসিফিক টিউমার কতগুলি পড়বো, যে তার মধ্যে জায়ান্ট সেল টিউমার অফ বোন, জায়ান্ট সেল টিউমার অফ বোন, জায়ান্ট সেল টিউমার জিসিটি যেটা সংক্ষেপে বলা হয়, সেই জিসিটি আমরা জায়ান্ট সেল টিউমার অফ বোন আজকে পড়বো। এটা পড়তে গিয়ে আমাদের ডিটেইলস যতটুকু এমবিবিএস এ লাগবে আমরা ওই ততটুকুই আমরা চেষ্টা করব, এবং সে যে কথাগুলি মনে রাখতে হবে আমরা সেইভাবে সাজিয়েছি লেকচারটা, যে যাতে পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেস ডায়াগনোসিস করতে পারি, আমরা ট্রিটমেন্ট করতে পারি। জায়ান্ট সেল টিউমার অফ বোন এর আগে আমরা একটু দেখে নেই ক্লাসিফিকেশনটা। ক্লাসিফিকেশনটা কি আমাদের মনে আছে কিনা আমরা একটু দেখি। জায়ান্ট সেল টিউমার পড়ানোর আগে বোন টিউমারের ক্লাসিফিকেশন বারবার এটা বলছি, খুবই ইম্পর্টেন্ট, রিটেনে কিন্তু আসে, অনেকবার আসছে। ক্লাসিফিকেশন অফ বোন টিউমার, আমরা প্রথমেই বোন টিউমারকে আমরা প্রাইমারি টিউমার হিসেবে ভাগ করতে পারি এবং সেকেন্ডারি বোন টিউমার, প্রাইমারি টিউমার এবং সেকেন্ডারি বোন টিউমার। প্রাইমারি টিউমারগুলি যেটা অরিজিন হয় বোন থেকে অরিজিন হয়, এর এটা হতে পারে আবার বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। আর সেকেন্ডারি টিউমার তো অলওয়েজ মেলিগন্যান্ট, কারণ সেকেন্ডারি যে মেটাস্টাসিস হয়, অন্য জায়গায় বোন টিউমার ছিল, ওইটা বোনসে এসে মেটাস্টাসিস হয়, বেঁধে আমি একটা সেকেন্ডারি টিউমার বলছি, এটা অলওয়েজ মেলিগন্যান্ট। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা শুরুটা করবো প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি যেটা অরিজিন বোনে অরিজিন, আর সেকেন্ডারি যেটা অন্য জায়গায়। প্রাইমারি টিউমার মেলিগন্যান্ট, বিনাইন ভাবে একটু করা যায়, আমরা করছি ক্লাসিফিকেশনটা। সেটা কি ক্লাসিফিকেশনটা এইভাবে করি আমরা, যদি টিস্যু অরিজিন বিনাইন মেলিগন্যান্ট, টিস্যু অরিজিন মানে কোন টিস্যু থেকে আসছে সেইটা আমরা দেখতে হবে, যে সেই টিস্যু যে থেকে টিউমারটাকে করব, তারপরে সেই টিউমারটা বিনাইন একটা গ্রুপ থাকবে, মেলিগন্যান্ট একটা গ্রুপ থাকবে। যেমন অস্টিওজেনিক টিস্যু থেকে যদি আসে বা বোন অরিজিন যদি হয়, তাহলে বিনাইন টিউমার কি হবে, অস্টিওয়েড অস্টিওমা অ্যান্ড অস্টিওব্লাস্টোমা। আর মেলিগন্যান্ট টিউমার কি বোন অরিজিন, অস্টিওসার্কোমা। আমরা গত ক্লাসে বলেছি কথাগুলি। কন্ড্রোজেনিক টিস্যু থেকে যদি আসে মানে কার্টিলেজ অরিজিন যদি হয়, সেটা কি অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোমা, এনকন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোমিক্সচার ফাইব্রোমা হলো বিনাইন টিউমার। বিনাইন এবং মেলিগন্যান্ট আমরা টিউমারটাকে ভাগ করব। বিনাইন কার্ডিওলজি, যদি কার্টিলেজিনিয়াস টিউমারের মধ্যে আমাদের আসে কন্ড্রোজেনিক অরিজিন বা কার্টিলেজ অরিজিন থেকে বিনাইন টিউমার আসতে পারে অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোমা, এনকন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোমিক্সচার ফাইব্রোমা। আর মেলিগন্যান্ট টিউমার একটাই আছে কার্টিলেজ অরিজিন, সেটা কন্ড্রোসার্কোমা। ফ্যাট অরিজিন যদি বলি আমরা, এটা বিনাইন টিউমার অনেক সময় বলা হয় যে লাইপোমা আসতে পারে, কিন্তু ইসে বোনের মধ্যে আবার অনেকে বলে যে ইসে বোনসে এটা হয় না, বাট ইয়ে মেলিগন্যান্ট টিউমার যেটা ফ্যাট অরিজিন, সেটা কি লাইপোসার্কোমা। ফাইব্রাস অরিজিন বিনাইন যেটা, সেটা হলো যে ফাইব্রোমা, আর মেলিগন্যান্ট হলো ফাইব্রোসার্কোমা। ম্যারো অরিজিন, এটা বিনাইন কোনো টিউমার নাই, সবগুলি মেলিগন্যান্ট টিউমার। ইয়ং সার্কোমা আমরা জানি খুব কম বয়সীদের হয়। মাল্টিপল মাইলোমা এটা ওল্ড এজের টিউমার। লিম্ফোমা এটা মিডল এজ, ওল্ড এজ বোথ গ্রুপই হতে পারে। তাহলে বাট রেয়ার। ইয়ং সার্কোমা, মাল্টিপল মাইলোমা খুব কমন। ইয়ং সার্কোমা যেটা হচ্ছে ম্যারো অরিজিন মেলিগন্যান্ট টিউমার, আমরা ক্লাসিফিকেশন পড়াচ্ছি। ভাস্কুলার অরিজিন আমরা বিনাইন টিউমারের মধ্যে হেমানজিওমা, আর মেলিগন্যান্ট টিউমার এনজিওসার্কোমা, ভাস্কুলার অরিজিন যদি হয়। আর যদি আদার্স এর মধ্যে হতে পারে কি বিনাইন জায়ান্ট সেল টিউমার, মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। আমাদের আজকের টপিক যেটা, সেটা কি, যে আমাদের জায়ান্ট সেল টিউমার পড়াচ্ছি, এটা বিনাইন হতে পারে, এটা মেলিগন্যান্ট হতে পারে। ক্লাসিফিকেশনের মধ্যে প্রাইমারি বোন টিউমার এটা, যেটা ওর টিস্যু অরিজিন কি এর মধ্যে কোনো টিস্যু থেকে বোন অরিজিন, কার্টিলেজ অরিজিন, ফ্যাট অরিজিন, ম্যারো অরিজিন, ফাইব্রাস অরিজিন, ইসে কোনোটা ভাস্কুলার অরিজিনের কোনোটাই মধ্যেই পড়ছে না। বাট আদার্স এটা যে জায়ান্ট সেল টিউমার, সেটা দুটো টিউমারই হতে পারে, বিনাইন এবং ম্যালিগন্যান্ট।
benign giant cell tumor and malignant giant cell tumor. আমরা আজকে এখন জায়ান্ট সেল টিউমার এখন আমরা পড়বো জায়ান্ট সেল টিউমার। যে তার আগে আমরা ক্লাসিফিকেশন মধ্যে বলছিলাম যে ক্লাসিফিকেশন মধ্যে যেটা কি সেকেন্ডারি টিউমার, সেকেন্ডারি টিউমার যেটা বলছিলাম যে প্রাইমারি টিউমার এবং সেকেন্ডারি টিউমার। মোস্ট কমন টিউমার্স মেটাস্টাসিস আর টু বোন আর বোনে মেটাস্টাসিস যে হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে আমরা গত ক্লাসে বলছি, বারবার বলতেছি আমি, ব্রেস্ট, প্রোস্টেট, লাং, কিডনি এবং থাইরয়েড। ব্রেস্ট, প্রোস্টেট, লাং, কিডনি, থাইরয়েড পার্সেন্টেজ অনুযায়ী এটা হিসাবটা করা হয়েছে এখানে। ব্রেস্ট থেকে বেশি আসে, দেন প্রোস্টেট থেকে আসে, দেন লাংস থেকে, দেন কিডনি থেকে, দেন থাইরয়েড থেকে বোনসে আসতে পারে। এই 5টা জায়গা থেকে কমনলি টিউমার সাধারণত বোনসে আসে। এইগুলো হলো সেকেন্ডারি টিউমার। আমাদের ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি টিউমার যেটা বোনে অরিজিন, সেকেন্ডারি টিউমার যেটা হলো যে আমাদের অন্য কোথাও অরিজিন বাট বোনসে আসতে পারে। প্রাইমারি টিউমার সম্পর্কে আমরা বলেছি আগে যে টিস্যু অরিজিন হিসেবে আমরা ভাগ করে ফেলি। তারপর বিনাইন ম্যালিগন্যান্ট, সেখানে বোন অরিজিন হতে পারে, কার্টিলেজ অরিজিন হতে পারে, ফ্যাট অরিজিন হতে পারে, তোমার ফাইব্রাস অরিজিন হতে পারে, ভাস্কুলার অরিজিন হতে পারে, ম্যারো অরিজিন হতে পারে, আদার্স আছে। সেকেন্ডারি টিউমার্সের মধ্যে, সেকেন্ডারি টিউমার্সের মধ্যে আমরা যে টিউমারগুলি যে অন্য জায়গা থেকে আসে, কোন কোন জায়গা থেকে আসতে পারে, ব্রেস্ট থেকে আসে, প্রোস্টেট থেকে, লাং, কিডনি অ্যান্ড থাইরয়েড। ক্লাসিফিকেশন শেষ। এখন আমরা জায়ান্ট সেল টিউমার অফ বোন আমরা যদি পড়ি, সেটা জায়ান্ট সেল টিউমার অফ বোন যদি আমরা বলতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ জায়ান্ট সেল। A cell of large size having more than one nucleus. Cell of large size having more than one nucleus, মানে লার্জ সাইজের কোনো সেল এবং মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস যদি থাকে তখন আমরা সেটাকে জায়ান্ট সেল বলি। হোয়াট ইজ জায়ান্ট সেল? লার্জ সেল হ্যাভিং মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস। Types of giant cell, physiological giant cell and pathological giant cell. আমরা জানি physiological giant cell বডিতে যেটা physiological ইস্যু থাকে, আর pathological giant cell আছে। এই দুইটা ভাগে প্রথম ভাগ করা। physiological giant cell কি সেটা অনেক সময় জানতে চাই। physiological giant cell কি কি আছে? 3টা giant cell আছে, osteoclast, megakaryocyte and syncytotrophoblast. Osteoclast found in bone, আমরা জানি বোনের 3টা সেল আছে, কি কি আছে? osteoblast, osteocyte, osteoclast। এর মধ্যে অস্টিওক্লাস্ট যেটা ওর মধ্যে জায়ান্ট সেল থাকে, অস্টিওক্লাস্টের মধ্যে জায়ান্ট সেল থাকে। আর মেগাক্যারিওসাইট যেটা সেটা ফাউন্ড ইন ব্লাড, যে ব্লাডে যে প্লাটলেট থাকে ওখানে বিকজ অফ ব্লাড প্লাটলেটের যে ওখানে মেগাক্যারিওসাইট থাকে ওইটার মধ্যে জায়ান্ট সেল থাকে। আর সিনসাইটোট্রোফোব্লাস্ট helps in physiological function of placenta. Placenta syncytotrophoblast এটাও একটা জায়ান্ট সেল যেটা প্লাসেন্টার যে ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য দরকার হয়। তাহলে কি কি ফিজিওলজিক্যাল প্লাস্ট বোনের যে 3টা সেলের মধ্যে একটা অস্টিওক্লাস্ট ওখানে পাওয়া যায়, মেগাক্যারিওসাইট ব্লাডে যে প্লাটলেট এখানে থাকে, আর কি সিনসাইটোট্রোফোব্লাস্ট যে প্লাসেন্টার যে ফিজিওলজিক্যাল ফাংশনে এটা হেল্প করে। তাহলে ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল আমরা বললাম। এরপরে প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল। প্যাথোলজিক্যাল জায়ান্ট সেলের মধ্যে ল্যাঙ্গারহ্যান্স টাইপ অফ জায়ান্ট সেল আমরা টিউবারকুলোসিসে পাই। আমরা ফরেন বডি জায়ান্ট সেল যেটা সেটা ফরেন বডি গ্রানুলোমাতে পাওয়া যায়। টিউমার জায়ান্ট সেল যেটা পাবো আমরা এই জায়ান্ট সেলের মধ্যে, জায়ান্ট সেল টিউমার বোন যেটা এখানে পাওয়া যাবে টিউমার জায়ান্ট সেল, যেটা নিয়ে আমরা কথাবার্তা আজকে বলছি। রিয়েডস্টেনবার্গ জায়ান্ট সেল হসকিন্স লিম্ফোমায় পাওয়া যায়। টুটন জায়ান্ট সেল যেটা জ্যান্থোমায় পাওয়া যায়। প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল কোন কোন জায়গায় আমরা বলতেছিলাম, ল্যাঙ্গারহ্যান্স টাইপস অফ জায়ান্ট সেল আমরা সবাই জানি টিউবারকুলোসিসে পাওয়া যায়, টিবিতে পাওয়া যায়। আর ফরেন বডি জায়ান্ট সেল, ফরেন বডি গ্রানুলোমা যেখানে সেখানে পাওয়া যাবে। টিউমার জায়ান্ট সেল টিউমারে পাওয়া যাবে। রিয়েডস্টেনবার্গ জায়ান্ট সেল হসকিন্স লিম্ফোমায় পাওয়া যাবে। টুটন জায়ান্ট সেল জ্যান্থোমায় পাওয়া যাবে। তাহলে এই প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল আরো কিছু আছে ইম্পর্টেন্ট যে কথা জায়ান্ট সেল, প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল, সেই এই কটা অন্তত মনে রাখবে তোমরা। মনে রাখলে চলবে। আমরা মনে রাখবো ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেল আমরা সবাই জানি টিবিতে পাওয়া যায়, ফরেন বডি জায়ান্ট সেল, টিউমার জায়ান্ট সেল, রিয়েডস্টেনবার্গ হসকিন্স লিম্ফোমায় পাওয়া যায়, টুটন জায়ান্ট সেল জ্যান্থোমায় পাওয়া যায়। এখন জায়ান্ট সেল টিউমারের কথা বলতে গেলে যে প্রত্যেকটা টিউমারে আমরা এজ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, কোন এজে কমনলি পাওয়া যায়। আমরা বলছিলাম যে চিলড্রেনদের কিছু টিউমার থাকে, এল্ডারলি পেশেন্টদের কিছু টিউমার এল্ডারলি পার্সনদের কিছু টিউমার হয় কমন, কিছু টিউমার হয় মিডল এজে, যে কোনো এজই হতে পারে টিউমার। তাহলে জায়ান্ট সেল টিউমারের কমন এজ গ্রুপ যেটা কত, 20 to 40 ইয়ার্স। এই কথাটা মনে রাখবো, কখনো যেন ভুল না হয়। তাহলে 20 থেকে 40 বছরের মধ্যে একটা যদি পেশেন্ট আসে তারই জায়ান্ট সেল টিউমারের হওয়ার একটা চান্স থাকবে। এর আগে
সাধারণত একটা কথাই আছে, নেভার অকার্স বিফোর ইউফেসিয়াল ক্লোজার। মানে ইউফেসিস যে ক্লোজ হয়, ইউফেসিস ক্লোজ হওয়ার আমরা একটা এজ গ্রুপ জানি, মেয়েদের ক্ষেত্রে একটা আছে, ছেলেদের ক্ষেত্রে একটা আছে, ইউফেসিস ক্লোজ হয়। এই ইউফেসিস ক্লোজ হওয়ার আগে কখনো যে তোমার এই জায়ান্ট সেল টিউমার হবে না, অকার্স ইন ম্যাচিউরড বোন। তাহলে ব্যাপারটা কথাটা হলো যে ম্যাচিউরড বোনে হয়, মানে 20 বছরের পরে হচ্ছে, তাইলে এটা যে 20 বছর পরে হচ্ছে। সাধারণত এই টিউমারটা 20 থেকে 40 বছর, 20 to 40 ইয়ার্স এর মধ্যে জায়ান্ট সেল টিউমারটা পাই আমরা। এরপরে সেট যেটা বলছে মেল ফিমেল রেশিওর কথা 2:3, মেল ফিমেল রেশিও 2:3, মানে খুব কাছাকাছি, বাট একটু ফিমেলদের একটু বেশি। to 40 years never occurs before facial closure, কাজে ইউফেসিস ক্লোজ হয় ম্যাচিউর হওয়ার পরে, occurs in matured bone। মেল ফিমেল রেশিও যদি আমরা বলি 2:3। সাইটস কোন কোন জায়গায় হয়, আমরা তো এতক্ষণ বললাম যে যে ইয়ে সাধারণত যে ইয়ে, তারপরে বললাম যে কোন কোন যে ফিমেল রেশিও কত আমরা বললাম, এর সাইটস কোন 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 সাইটসে, মানে বডির সব বোনসেরই সাধারণত সাইটস বা লং বোনে আমরা তিনটা পার্ট আছে, এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। এইটা হলো এপিফাইসিসের টিউমার। এই জায়ান্ট টিউমারটা হলো এপিফাইসিসের টিউমার, এপিফাইসিসকে ইনভলভ করে, এপিফাইসিয়াল রিজনিং পাওয়া যায়, এটা মনে রাখবা। এখন বোনসের কোন কোন জায়গায় আমরা বডির কোন কোন, সব বোনসই হতে পারে, বাট কমনলি কোন কোন বোনসে পাই আমরা যদি বলি, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া, মানে অ্যারাউন্ড নি জয়েন্ট, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া। আর একটা কি লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। আর একটা হলো প্রক্সিমাল হিউমেরাস, প্রক্সিমাল হিউমেরাস হতে পারে। আর একটা হচ্ছে প্রক্সিমাল জায়গার নাম যেটা বলা হয়েছে, এই জায়গাগুলিতে সাধারণত যদি আমরা এফআইসিসে কোনো টিউমার দেখি এবং সেটা যদি 20 to 40 ইয়ার্স এর মধ্যে আমাদের ধরে নিতে হবে যে জায়ান্ট সেল টিউমার। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা আসবো। এক্সেফার্নিক্স একটা বড় ব্যাপার, যে ইসে সাধারণত আমরা বেশিরভাগ অনেকগুলি পয়েন্ট পেয়ে গেলাম যে ইসে কোথায় টিউমার কমনলি হচ্ছে, অ্যারাউন্ড নি জয়েন্ট বলি, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, প্রক্সিমাল এন্ড অফ দ্য হিউমেরাস, প্রক্সিমাল ফিবুলা। এই পাঁচটা জায়গা হতে, বাট অন্য যে কোনো বোনসি এটা হতে পারে জায়ান্ট সেল টিউমার, বাট কমনলি আমরা এই পাঁচটা বোনসে পাই। সাইটস, এটা হলো সাইটস। টাইপস অফ জায়ান্ট সেল, জায়ান্ট সেল থ্রি টাইপস। টাইপ 1 যদি বলি, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 যেটা ইনঅ্যাক্টিভ or ল্যাটেন্ট, 10 to 15%। টাইপ 2 যেটা, সেটা হলো যে অ্যাক্টিভ 70%। অ্যাক্টিভ যেটা সেটা হলো 70%, ম্যাক্সিমামটাই অ্যাক্টিভ। আর সেটা হচ্ছে, সেটার আরেকটা নাম বলবো কি, অ্যাগ্রেসিভ টাইপ, সেটা হচ্ছে 10 to 15%, এটাও 10 to 15%। তাহলে ইনঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ দুইটাই 10 to 15%। আর অ্যাক্টিভ যেটা টাইপ 2 যেটা, সেটা হলো যে 70%। থ্রি টাইপস, ইনঅ্যাক্টিভ আর ল্যাটেন্ট, অ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ। এই থ্রি টাইপস আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা কি অ্যাক্টিভ 70%। এখন এই টাইপস গুলি, কোন টাইপের বিহেভিয়ারটা কি, কোন টাইপের টিউমার কিভাবে প্রেজেন্ট করবে, আমরা একটু আলোচনা করি। টাইপ 1 যেটা আমরা বলছিলাম ইনঅ্যাক্টিভ ও ল্যাটেন্ট টাইপ, 10 to 15%, সেটা কি অ্যাসিম্পটোম্যাটিক, মানে সিমটম সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সিমটম থাকে না। ডায়াগনোস ইনসিডেন্টালি, মানে কোনো একটা ট্রমার কারণে আসছে বা কোনো কারণে আমরা একটা এক্সরে করি, আমরা তখন আমরা ডায়াগনোসিস করে ফেললাম যে দেখলাম যে একটা টিউমার আছে, এইরকম ইনসিডেন্টাল ফাইন্ডিংস দেখে ইনসিডেন্টালি আমরা ডায়াগনোসিস হয়ে যায়। আর কি ইন্ট্রাক্যাপসুলার, ক্যাপসুল মধ্যে থেকে হিস্টোলজিক্যালি বেনাইন। চারটা কথা মনে রাখতে হবে, ইনঅ্যাক্টিভ ও ল্যাটেন্টের ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক, ডায়াগনোসড ইনসিডেন্টালি, ইন্ট্রাক্যাপসুলার, হিস্টোলজিক্যালি বেনাইন টিউমারটা। যেটা আমরা বলছিলাম অ্যাক্টিভ স্টেজ, এটা কমন টাইপ, সিম্পটোম্যাটিক, স্লোলি গ্রোয়িং সোয়েলিং অফ দ্য বোন, বোনের একটা সোয়েলিং হবে কোথায়, এপিফাইসিয়াল রিজন। একটু আগে আমরা বলছি জায়ান্ট সেল টিউমার লং বোনের কোন সাইড, কোন পার্টকে ইনভলভ করে, এপিফাইসিসকে। এপিফাইসিয়াল যে স্লোলি গ্রোয়িং একটা বোন টিউমার থাকবে, যেটা এপিফাইসিয়াল গ্রোয়িং, এপিফাইসিয়াল একটু আগে আমরা বলে ফেলছি। Slowly growing swelling of the bone, eccentric 3E, eccentric, expansile, and epiphyseal, associated with pathological fracture. The
যেহেতু একটা বোন টিউমার, একটা অস্টিওলাইটিক লেশন হবে এখানে। অস্টিওলাইটিক লেশন যদি থাকে তাহলে সেখানে কি হতে পারে, যে সেখানে যদি ওয়েট বেয়ার করে ওখানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। বোন স্ক্যান যদি করি ইনএক্টিভ পাবো আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাক্টিভ পাবো আমরা টাইপ 3, যেটা আমরা অ্যাক্টিভ স্টেজ যেটা বলছি, অ্যাগ্রেসিভ স্টেজ যেটা বলেছিলাম আমরা, টাইপ 3 অ্যাগ্রেসিভ যেটা, সেটা কি বোন স্ক্যান করলে আমরা অ্যাক্টিভ পাবো। আর এখানে মনে রাখতে হবে বোন স্ক্যান আমরা ইনঅ্যাক্টিভ পাবো। হিস্টোলজিক্যালি এটা কি বিনাইন, হিস্টোলজিক্যালি বিনাইন। টাইপ 1 যেমন হিস্টোলজিক্যালি বিনাইন, এটাও টাইপ 2 হিস্টোলজিক্যালি বিনাইন টিউমার। বাট এটা যে কি, এটা কমন টাইপ, এটা সিম্পটোমেটিক থাকবে, slowly growing swelling of the bones, the eccentric, expansile and epifacial associated with pathological fracture. বোন স্ক্যান যদি করি আমরা ইনঅ্যাক্টিভ পাবো, and histologically benign, histologically টিউমারটা কি benign। তাহলে আমরা ইনঅ্যাক্টিভ বললাম, অ্যাক্টিভ বললাম, দেন অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ যেটা, এটাও সিম্পটোমেটিক, মানে সিমটম তো থাকবেই অ্যাগ্রেসিভ। এটা যে বোন স্ক্যানে অ্যাক্টিভ ফর্মের টিউমার একটা অ্যাগ্রেসিভ ইয়ে। তাহলে সিম্পটোমেটিক, অ্যাগ্রেসিভ ইন নেচার, র্যাপিডলি গ্রোয়িং, ওটা স্লো গ্রোয়িং ছিল, এটা র্যাপিডলি গ্রোয়িং শরীরে। ব্রেকিং দ্য কর্টেক্স, ইট ইজ এক্সট্রা ক্যাপসুলার, এটা ক্যাপসুলের বাইরে থাকে, ক্যাপসুলের বাইরে চলে আসবে। পেনিট্রেটিং সারাউন্ডিং টিস্যু, সারাউন্ডিং টিউমারটা সারাউন্ডিং টিস্যুতে পেনিট্রেট করবে। বোন স্ক্যান যদি করি আমরা অ্যাক্টিভ পাবো। তাহলে যদি টাইপ 2 এবং টাইপ 3 মধ্যে আমরা একটু যদি সিম্পটোমেটিক, ও এটা অ্যাগ্রেসিভ ইন নেচার, ওখানে এখানে কর্টেক্সটা ব্রেক হবে, এক্সট্রা ক্যাপসুলার, এবং সারাউন্ডিং টিস্যুতে পেনিট্রেট করবে, যেটা এই ইসে টাইপ 2 অ্যাক্টিভে করবে না, অ্যাগ্রেসিভে করবে, অ্যাগ্রেসিভ। রাইট? আর বোন স্ক্যান অ্যাক্টিভ, ওখানে ছিল বোন স্ক্যান ইনঅ্যাক্টিভ, এখানে বোন স্ক্যান অ্যাক্টিভ। আমাদের এটা এই দুটো কম্পেয়ার করে দেখতে হবে। ওটা হলো 70%, এটা হলো 10 to 15%। এখন ইনভেস্টিগেশন, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন সাধারণত করবো। শুরুতে যে ইনভেস্টিগেশন যেটা করবো সেটা হলো যে আমরা এক্স-রে অফ দ্য লোকাল পার্ট, এক্স-রে অফ দ্য লোকাল পার্ট যদি করি, অ্যান্টেরোপোস্টেরিয়র ল্যাটারাল ভিউ যদি আমরা করি, আমরা দেখতে পারবো কি এক্স-রে তে অনেক কিছু পাওয়া যাবে। সিঙ্গেল অস্টিওলাইটিক লেশন, অস্টিওলাইটিক লেশন আমরা একটু আগেও বলছি, অস্টিওলাইটিক লেশন, the lytic lesion is expanding, eccentrically placed, and in the epiphyseal area. epiphyseal টিউমার, আমি লেশনটা কোথায় পাবো? epiphyseal এরিয়াতে পাবো, expanding and eccentrically placed লেশনটা। অস্টিওলাইটিক লেশন যেটা epiphyseal এরিয়াতে থাকবে, expanding and eccentrically placed. Cortex is expanded outwards, cortexটা outward expanded থাকবে। নো পেরিওস্টিয়াল নিউবর্ন ফর্মেশন, এটা একটা এক্সেপশন ইন কেস অফ জায়ান্ট সেল টিউমার। কারণ একটা কথাই আছে যে যদি ডিস্ট্রাকশন হয়, মানে অস্টিওলাইটিক লেশন মানে কি ডিস্ট্রাকশন হয়, বোনসের ডিস্ট্রাকশন হচ্ছে, টিউমারটা বোনকে ডিস্ট্রাকশন হচ্ছে, সে কিন্তু সেখানে আবার নিউবর্ন ফর্মেশন হবে। বাট এইখানে কোনো নিউবর্ন, নো পেরিওস্টিয়াল নিউবর্ন ফর্মেশন হবে না। এটা জায়ান্ট সেল টিউমারের ক্ষেত্রে হচ্ছে একটা সাধারণত জায়ান্ট সেলের কারণে, বা একটা কজ স্টিল আর্টের কারণ আননোন, যে কেন হচ্ছে কিসে। বাট কথা যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এখানে নো পেরিওস্টিয়াল নিউবর্ন ফর্মেশন, কোনো নতুন হাড় তৈরি হবে না। আরেকটি টিপিক্যাল সাইন কি সব বাবেল অ্যাপিয়ারেন্স, আরেকটা হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমি এক্সরে দেখতে পারি, আমরা ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা বলেছি, এখানেও আমরা প্যাথোলজি এক্সরে করে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পেতে পারি। তাহলে আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ দ্য জায়ান্ট সেল টিউমারে আমরা কি কি পেতে পারি? সিঙ্গেল অস্টিওলাইটিক লেশন, লাইটিক লেশন যেটা সেটাকে এক্সপান্ডিং, এক্সেন্ট্রিক্যালি প্লেসড এন্ড ইপিফেসিয়াল এরিয়াতে। লেশনটা কোথায় থাকবে? নট মেটাফাইসিস, নট ডায়াফাইসিস, কোথায় থাকবে? ইপিফেসিস টিউমার। টিউমারটা যেহেতু ইপিফেসিসের, কাজে আমরা এক্সরে দেখবো আমরা ইপিফেসিয়াল এরিয়াতে। কর্টেক্স ইজ এক্সপান্ডেড আউটওয়ার্ডস, নো পেরিওস্টিয়াল নিউবর্ন ফর্মেশন, মানে নতুন কোনো ভার এখানে তৈরি হচ্ছে এরকম কোনো ফিচার্স আমরা পাবো না। আর কি সব বাবেল অ্যাপিয়ারেন্স পাবো, অ্যাপিয়ারেন্সটা কি হবে? সব বাবেল অ্যাপিয়ারেন্স। আর কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাবো আমরা এখানে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এটা ইম্পর্টেন্ট জিনিস, যে টিউমারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টিউমারের ক্ষেত্রেই আমরা যে বিষয়ে এক্সরে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পেতে পারি আমরা।
তাহলে ইনভেস্টিগেশন মধ্যে এক্সরে ফাইন্ডিংস আমরা দেখলাম, একটা জেনে নিলাম। এক্সরে ফাইন্ডিংস এর পরে আমরা একটু দেখি যদি এক্সরে কতগুলো এক্সরে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লেশনটা, যে লেশনটা সেটা ইউফেশিয়াল এরিয়া অস্ট্রালাইটিক লেশন পাচ্ছে, এক্সপান্ডিং সব বাবেল অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, সব বাবেল অ্যাপিয়ারেন্স। আরো এক্সরে দেখা যাচ্ছে। আমরা যেটা আগের এক্সরেটা দেখাচ্ছিলাম সেটা কোথায়, লোয়ার এন্ড অফ দ্য ফিমারে দেখাচ্ছিলাম একটা। আবার ডাউন সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াস দেখছি আমরা, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। এখানে দেখছিলাম লোয়ার এন্ড অফ দ্য, আমরা কমন সাইটের মধ্যে বলছিলাম লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, প্রক্সিমাল হিউমারাস এন্ড প্রক্সিমাল ফিবুলা। এখানে আমরা যেটা ডান পাশে দেখতে পাচ্ছি, বাম পাশে সরি বাম পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা নি জয়েন্টে দেখতে পাচ্ছি এক্সরে। এখানে লেশনটা কোথায় আছে, লেশনটা আছে ফিমারের লোয়ার এন্ডে। আর রিস্ট জয়েন্টে যে এক্সরেটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে লেশনটা দেখতে পাচ্ছি লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে আমরা দেখতে পাচ্ছি একটা টিউমার আছে। কমন সাইট আমরা দেখলাম। এরপরে আবার যদি দেখি আমরা এখানে আর একটা এক্সরে দেখছি, প্রক্সিমাল হিউমারাস একটা দেখছি আমরা শোল্ডার জয়েন্টের এক্সরেতে, প্রক্সিমাল হিউমারাসে ইনফেশিয়াল এরিয়া একটা অস্ট্রালাইটিক লেশন, সাববাবেল অ্যাপিয়ারেন্স দেখছে, এক্সপান্ডিং এক্সপানসার লেশন, বাট প্রত্যেকটা ক্ষেত্রে নো পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন দেখতে পাচ্ছি। যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও ইসে লোয়ার এন্ড অফ দ্য ফিমারে টিউমার। এক্সরেটা আছে আমাদের নি জয়েন্টের এক্সরে, বাট লেশনটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, লোয়ার এন্ড অফ দ্য ফিমারে। এবং টিপিক্যালি ইউফেশিয়ালি এক্সেন্ট্রিক এক্সপান্ডিং লেশন, সাববাবেল অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু বাট কোথাও আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা পাইনি, দেখা যাচ্ছে না। অস্ট্রালাইটিক লেশন, নো পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন। তাহলে আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা একটা ছবিতেও দেখালাম। ইসে আর একটা দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ইসে বা ইসে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে টিউমারটা দেখা যাচ্ছে টেলাসে, টেলাসে ইনভলভ, যে কোনো বংশী হতে পারে। আমরা পাঁচটা কমন সাইট আমরা বলছি, বাট যে কোনো বংশী এটা হতে পারে কমনলি, সাধারণত পাঁচটা বংশী। আমরা একটু আগে লোয়ার এন্ড অফ দ্য ফিমারে দেখাচ্ছি তোমাদের টিউমার, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে দেখাচ্ছি, প্রক্সিমাল হিউমারাসে দেখাচ্ছি। এই যে এখন যেটা দেখা যাচ্ছে রাইট সাইডে যেটা, সেটা নি জয়েন্টে আমরা এক্সরেতে দেখলাম কোথায় টিউমারটা, অস্ট্রালাইটিক লেশন, সিঙ্গেল অস্ট্রালাইটিক লেশন কোথায় আছে, এটা আপার এন্ড অফ দ্য টিবিআই, আপার এন্ড অফ দ্য টিবিআই বিষে যে অস্ট্রালাইটিক লেশন, অস্ট্রালাইটিক লেশন যেটা এক্সপান্ডিং এক্সপানসাইল লেশন, এই ফেশিয়াল এরিয়াতে দেখা যাচ্ছে লেশনটা, নো পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন। এখানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যেটা সেটা নাই, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কথা আমরা বলছিলাম, আমরা পেতেও পারি নাও পেতে পারি, যে ফ্র্যাকচার দেখি আমরা তাহলে ওইটা বলবো অস্পিতি যদি এরকম কিছু আসে। আর একটা কথা হচ্ছে আমাদের সাববাবেল অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে। এখানে যে কথাটা হলো যে আমাদের যে পয়েন্টগুলি আমরা পাবো অস্পিতি, সাধারণত আমরা সেই পয়েন্টগুলি আমরা লিখবো। আর অস্টিওলাইটিক লেশন বলতে আমরা কি বুঝি, ব্ল্যাকিশ লেশন, যদি রেডিও লুসেন্ট মানে কালো দেখা যায় সেটাই অস্টিওলাইটিক। আর যদি অস্টিওব্লাস্টিক যেটা সেটা কি বোন ফর্মেশন যেটা হবে, বোন ফর্মেশন, নিউবর্ন ফর্মেশন, সেখানে লেশনটা পাওয়া যাবে এরকম যে ডেন্স শ্যাডো মানে রেডিও ওপাক সাদা দেখা যাবে, আর এখানে দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে। অস্টিওলাইটিক লেশনই পাওয়া যাবে, নো অস্টিওব্লাস্টিক লেশন, কোনো অস্টিওব্লাস্টিক লেশন এখানে পাওয়া যায় না। জায়ান্ট সিল টিউমার অলওয়েজ অস্টিওলাইটিক লেশন, কাজে টিউমারটা দেখতে কালোই দেখা যাবে। এবং আমরা যে কথাগুলি বলছি পয়েন্টগুলি যদি আমরা মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে লেশনটা কোথায়। এই সে ইউফেশিয়াল রিজনে এক্সেন্ট্রিক এক্সপানসার লেশন, যেটা কি হচ্ছে যে সাববাবেল অ্যাপিয়ারেন্স থাকবে, নো পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন, এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে। একই কথা আমরা অনেকবার বলে ফেলছি যে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। এবারে আসি আমরা আরেকটা এক্সরে দেখাচ্ছি আমরা, রিজ জয়েন্টে একটা এক্সরে দেখতেছি কি আমরা লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস টিউমারটা দেখা যাচ্ছে কি সফট টিস্যু ইনভলভমেন্ট হয়ে গেছে, এক্সপান্ড করছে টিউমারটা লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে। আমরা দেখছি যে একটা কমন সাইট লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। আর একটি টিউমার আমরা রাইট সাইডে যে টিউমারটা দেখতেছি লোয়ার এন্ড অফ দ্য ফিমারে দেখতেছি আমরা। কিন্তু কোন টিউমারে কিন্তু আমরা নো পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি না। এখন ইনভেস্টিগেশন মধ্যে এক্সরে তো করলামই আমরা, আর কি কি ইনভেস্টিগেশন আমরা করব? সেকেন্ড ইনভেস্টিগেশন রুটিন ব্লাড কাউন্ট করব, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ইএসআর, টোটাল কাউন্ট, ডিফারেনশিয়াল কাউন্ট আমরা করব।
টিউমারের ক্ষেত্রে আমরা সেরাম অ্যালকালাইন ফসফেটেজ করি, সেরাম অ্যাসিড ফসফেটেজ এখানে করা হয়। সিটি স্ক্যান করবো আমরা, এমআরআই করবো, বোন স্ক্যান আমরা বলছি ইনএক্টিভ আর অ্যাক্টিভ দেখার জন্য, এফএনএসি, বায়োপসি সব কিছু করে আমরা টিউমারটাকে ফাইনাল ডায়াগনোসিস করে আমরা তারপর কনফার্ম করে আমরা টিউমার ট্রিটমেন্ট শুরু করবো। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এক্সরে অফ দ্য লোকাল পার্ট করবো, রুটিন ব্লাড কাউন্ট করবো, হিমোগ্লোবিন percentage, ESR, total count, differential count, serum alkaline phosphatase, serum acid phosphatase, CT scan করবো, MRI করবো, bone scan করবো, FNAC and finally biopsy করবো। এই ইনভেস্টিগেশন গুলি আমরা করে আমরা টিউমার ডায়াগনোসিস কনফার্ম করবো জায়ান্ট সেল টিউমারের ক্ষেত্রে। এখন করার পরে আমাদের ট্রিটমেন্ট অপশন আসবে। তার আগে আমরা কি চলে আসি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আসতে পারে এইটার ক্ষেত্রে আমাদের জায়ান্ট সেল টিউমারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল সিম্পল বোন সিস্ট, সিম্পল বোন সিস্টের সাথে আমরা অনেক সময় করতে পারি অ্যানিউরিজমাল বোন সিস্ট, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, কন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সার ফাইব্রোমা। মানে আমরা লাস্টে যে তিনটে বললাম তিনটেই কিন্তু যদি বলি আমরা তিনটে টিউমারই কার্টিলাজিনাস অরিজিন বিনাইন টিউমার, যেটা অনেকটাই আমরা টিউমারের সাথে কনফিউজ করে ফেলতে পারি। বাট সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট এগুলি মেটাফাইসিয়াল টিউমার। বাট এটা হলো যে আমরা জায়ান্ট সেল টিউমার ইফেশিয়াল একটা ব্যাপার, ওখানে সবভাবে অ্যাপিয়ারেন্স যেরকম অস্ট্রেলাইটিক লেশন সবগুলিতে ভবিষ্যে। আর সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট ওখানে এইসব জায়গায় এই জায়গাগুলিতে কন্ডোমাইন, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সার কোনো জায়গাতেই সবভাবে অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে না। কাজে আমরা এবং কোনোটাই এই ফেশিয়াল টিউমার না, কাজে আমরা এটা যে লেশন দেখে আমরা বুঝতে পারবো যে কিরকম যে টিউমার। এজ গ্রুপ একটা বড় ফ্যাক্টর, এজ গ্রুপের মধ্যে আমরা চলে আসবো। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে যেটা সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, কন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সার ফাইব্রোমা। ট্রিটমেন্ট মডালিটিস, ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট আমরা জানি, সার্জারি করতে পারি, কেমোথেরাপি দিতে পারি, রেডিওথেরাপি দিতে পারি সাধারণত। এখন এইখানে সার্জারি অপশন কি আছে সেটা আমরা একটু দেখে নেই। যেমন আমি এমন ভাবে সাজিয়েছি সার্জারি করবো এবং ওই সার্জারি পরে যে টিউমারের যে ওই সার্জারি পরে রিকারেন্স রেটটা কত আছে সেটাও আমরা দেখাচ্ছি একসাথে। তাহলে আমি যদি সিম্পল কিউরেটেস করি, শুধু কিউরেট করে টিউমারটা ফেলে দেয়, তার রিকারেন্স রেট হলো 85%। সিম্পল কিউরেট, অনলি টিউমার টিস্যু আমি রিমুভ করে কিউরেট করে ফেলে দিব, যেহেতু অস্ট্রেলাইটিক লেশন টিউমারটা এটা কালারটা চকলেট লাইক যে কালার, চকলেট কালার ব্লাড ক্লট করলে যেরকম হয় ক্লটেড ব্লাডের মতো ওইরকম এটা এইভাবে আমরা এটাকে এই টিউমারটাকে আমরা যদি কিউরেট করি তাহলে আমরা শুধু কিউরেট করে চিকিৎসা করি। যখন আমাদের কোনো ট্রিটমেন্টের আরো কোনো অপশন ছিল না তখন এটা করা হইতো, যদি কিউরেট করি সেক্ষেত্রে 85%। কাজে এই ট্রিটমেন্ট করে খুব একটা রেজাল্ট বা কোনো একটা লাভ নাই, 85% যেখানে রিকারেন্স রেট। তারপরে আমাদের মডালিটিস আছে, ট্রিটমেন্ট অপশন আছে কি সিম্পল কিউরেটিস করলে রিকারেন্স রেট হলো যে 85%। এখন যদি আরেকটা কাজ করা যায় কিউরেটিস উইথ কেমিক্যাল কটারাইজেশন, মানে কিউরেটিস করবো এর সাথে কেমিক্যাল কটারাইজেশন করে 5% ফেনল উইথ 70% অ্যালকোহল দিয়ে, এখানে রিকারেন্স রেটটা নেমে আসে অনেক কম 60%, মানে 85% 60%, তাও অনেক বেশি রেটটা। কিন্তু যে আমি যে কিউরেটিস এবং কেমিক্যাল কটারাইজেশন করি তাহলে আমাদের তারপর আমাদের 60% রিকারেন্স রেট। কাজে আমাদের এই যে অপশন যেটা আছে এটা করা যেতে পারে, এটা করে খুব একটা লাভ হয় না। আরেকটা ট্রিটমেন্ট অপশন আছে যেটা কিউরেটিস, কেমিক্যাল কটারাইজেশন উইথ বোন গ্রাফট। আমি কিউরেটিস করলাম, কেমিক্যাল কটারাইজেশন 5% ফেনল এবং 70% অ্যালকোহল দিয়ে, এবং বোন গ্রাফট দিয়ে বোন গ্রাফট আমরা অন্য জায়গা থেকে এরিয়া ক্রেস্ট থেকে বোন নেই বা টিবিয়াল টিউবারসিটি বা পিবুলা থেকে বা যদি আমি অলিকানন্দ থেকে নেই, যে কোনো জায়গা থেকে সাধারণত আমরা এরিয়া ক্রেস্ট থেকেই বোন নেই, আমরা টিবিয়াল টিউবারসিটি থেকে নিতে পারি, আমরা পিবুলা থেকে বোন গ্রাফট নেই। যে এই জায়গাগুলো থেকে বোন গ্রাফট নেওয়া যায়। বোন গ্রাফট নিলে পরে আমাদের বোনস যেটা পাওয়া যাবে সেই বোনসটা যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের রিকারেন্স রেটটা আরো কমে নেমে আসবে 40%। তারপর হচ্ছে যে রিকারেন্স রেটটা হাই বলা যায়, যে অনেক রিকারেন্স রেটটা অনেক বেশি। কাজে আলাদা যেটা টেকনিক আছে বা একটা অপশন আছে সেটা কি
কিউরিটেস কেমিক্যাল কটারাইজেশন উইথ বোন সিমেন্ট। যদি আমি বোন গ্রাফট না দিয়ে বোন সিমেন্ট দিই, মিথাইল মেথাক্রাইলেট একটা বোন সিমেন্ট পাওয়া যায়, ওইটা যদি আমি বোন সিমেন্টটা দিয়ে দিই তাহলে রিকারেন্স রেটটা আরো কমে আসে। ইন কেস অফ জায়ান্ট সেল টিউমারে সেক্ষেত্রে আমার রিকারেন্স রেটটা কমে আসে 20%। যে এটা সেফ মোটামুটি এই ট্রিটমেন্টটা। তাহলে ট্রিটমেন্টটা কি করতে পারি আপনি? কিউরিটেস করতে পারি কেমিক্যাল কটারাইজেশন উইথ বোন সিমেন্ট। এখন এই যে এই অপশনে আমাদের আরো যে 20% যে আমার রিকারেন্স রেট থাকে, 20% ক্ষেত্রেই রিকারেন্স হতে পারে, রিকার করতে পারে। এরপরে আর একটা অপশন আছে কিউরিটেস কেমিক্যাল কটারাইজেশন উইথ স্যান্ডউইচ টেকনিকে আমরা কি করব, বোন গ্রাফট এবং বোন সিমেন্ট যদি দিয়ে দেয়, দুইটাই দিয়ে দেয়, তার রিকারেন্স রেটটা আরো কমে আসে, 15% কমে আসে। বোন গ্রাফটও দিব আমি, বোন সিমেন্টও দিব স্যান্ডউইচ টেকনিক। তাহলে এক্ষেত্রে আমাদের রিকারেন্স রেটটা অনেক কমে আসছে। এখন এই কিউরিটিস কেমিক্যাল কটারাইজেশন যে এই অপশনটা বা উইথ স্যান্ডউইচ টেকনিকে আমি বোন গ্রাফট দিব বা বোন সিমেন্ট দিব, এইটা যে আমরা করি সেটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সাইটটা খুব ইম্পর্টেন্ট, কোন জায়গায় হয়েছে এবং ইনভলভমেন্টটা একটা ব্যাপার, যে বোনসে কতটুকু ইনভলভ করে পাচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট। যদি যে এমন জায়গা থাকে এবং এতটুকু ইনভলভ হয় যে আমাদের কিউরেট করলে পরে এটা দিলে, বোন গ্রাফট বোন সিমেন্ট দিলে পরে আমার ইসে আমার চলবে, আমরা মনে করি যে তাহলে আমরা সেই এই অপশনটা সেই ক্ষেত্রে আমাদের যদি দেখি যে আমাদের এমন একটা জায়গায় দিয়ে ইনভলভমেন্ট হচ্ছে, এমন কিছু এমন কোন জয়েন্টের কাছাকাছি এমন একটা পোর্শন ইনভলভ হয়ে গেছে যেখানে আমাদের আর কিছু কিউরিটিস করে কোনো করার কোনো সুযোগ নাই, যে বা বোন গ্রাফট বোন সিমেন্ট দিয়ে, সেক্ষেত্রে আমাদের রিকনস্ট্রাকশন বন্ধ কিছু করতে হয়। তাহলে এই যে আমরা এই কিউরিটিস কেমিক্যাল কটারাইজেশন এবং বোন গ্রাফট বোন সিমেন্টটা দেই, আমাদের সাইট অফ ইনভলভমেন্ট এবং কোথায় ইনভলভমেন্ট হয়েছে এবং এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট কতটুকু ইনভলভ হয়েছে এটার উপর ডিপেন্ড করে। কটেক্স যদি ইনট্যাক্ট না থাকে সেক্ষেত্রে আমাদের একটা কটেক্স, সেক্ষেত্রে আমার বোন গ্রাফট থাকবি বা কি করে, আর বোন সিমেন্ট বা কি করে দেবো, দেওয়ার কোনো সুযোগ নাই। আর একটা অপশন আছে আমাদের ওয়াইড এক্সিশন উইথ বোন গ্রাফট, আমরা ওয়াইড এক্সিশন করে বোন গ্রাফট দিতে পারি আমরা, সেখানে রিকারেন্স রেট আরো কমে আসে 5 to 7%। আরেকটা যেটা আছে সেটা কি আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন। যদি আমাদের জয়েন্ট ক্ষেত্রে এমন আছে যে আমরা লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসের ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে লোয়ার এন্ড অফ দ্য ফিমার আপার, যে আমাদের ওয়াইড জয়েন্টটাকে ওয়াইড এক্সিশন করে ওখানে রিকনস্ট্রাকশন করতে হয়, সেক্ষেত্রে রিকারেন্স রেটটা আরো কমে আসে, সেই রিকারেন্স রেটটা কমে আসে 5%, 5% চলে আসে। আরেকটা অপশন আছে ট্রিটমেন্ট অপশন, ডিজার্টিকুলেশন আর অ্যাম্পুটেশন, এখানে রিকারেন্স রেট বলা হচ্ছে যে 0%। এই সার্জারিগুলি আমরা করতে পারি আমরা, এবং সার্জারিগুলি আমরা প্লেস সাইট অফ ইনভলভমেন্ট এক্সটেন্ট অফ ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে আমরা এটা করি এই ট্রিটমেন্ট অপশনগুলো সার্জারি। এরপর ট্রিটমেন্ট অপশন সার্জারি ছাড়া আছে কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, এটাও দেওয়া যেতে পারে, কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। আমরা ট্রিটমেন্ট বলে ফেললাম, সার্জারি বলছি আমরা, সার্জারি অনেকগুলি অপশন আছে, কেমোথেরাপি দিতে পারি আমরা, রেডিওথেরাপি দিতে পারি। জায়ান্ট সেল টিউমারে আমরা যে কথাগুলি আমরা বলছি যে আমরা যদি একটু রিপিট করি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট কথাগুলি আমাদের একটু যদি বলি আমরা, যে আমাদের giant cell টাকে large cell containing more than one nucleus is called giant cell. Giant cell types is physiological giant cell এবং pathological giant cell. Physiological giant cell osteoclast, megakaryocyte and syncytotrophoblast. এবং আমরা যদি বলি pathological giant cell, Langerhans type of giant cells, foreign body giant cells, tumor giant cells, Pluton giant cells, এই জায়ান্ট সেলগুলি আমরা জানি। আর প্যাথোলজিক্যাল জায়ান্ট সেলের মধ্যে আর এটা ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল। এখন জায়ান্ট সেল টিউমার করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা প্রথম কথা যেটা, সেটা হলো যে জায়ান্ট সেল টিউমার এজ গ্রুপ কত হয়, এজ গ্রুপ হলে 20 to 40, কমন এজ গ্রুপ হলে 20 to 40, যে 20 থেকে 40 বছরের মধ্যে এই টিউমারটা হয়, এবং ইউপ্যাসিস ক্লোজ হওয়ার আগে কখনোই এই টিউমারটা হবে না,
এটা নিয়ম, কেন নিয়ম জানা যায় না এখনো, বাট নিয়মটাই হলো এটা, ইউভেসিয়াল ক্লোজার হওয়ার, ইউভেসিস ক্লোজ হওয়ার আগে এই টিউমারটা হবে না, এবং অর্থাৎ ম্যাচিউরড বোনে এই টিউমারটা আমরা পাবো, 20 ইয়ার্স এর পরে পাবো, 20 to 40 ইয়ার্স এর মধ্যে পাওয়া যাবে। মেল ফিমেল রেশিও যদি বলা হয় 2:3। টাইপস অফ জায়ান্ট সেলস, টাইপস অফ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ। ইনঅ্যাক্টিভ 10 to 15%, অ্যাক্টিভ 70%, অ্যাগ্রেসিভ 10 to 15%। ইনঅ্যাক্টিভ যেটা সে অ্যাসিম্পটোমেটিক থাকে এবং ডায়াগনোসড ইনসিডেন্টালি, ইন্টারক্যাপসুলার এবং হিস্টোলজিক্যালি ইট ইজ বেনাইন। আর অ্যাক্টিভ যেটা সেটা কমন টাইপ, সিম্পটোমেটিক এবং স্লো গ্রোয়িং টিউমার, বোন টিউমার যেটা এক্সেন্ট্রিক, এক্সপালসার এবং ইউপাইসিয়াল লিজন। লংবনি ইউপাইসিসকে সাধারণত ইনভলভ করে, অ্যাসোসিয়েটেড উইথ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। বোন স্ক্যান যদি করি আমরা ইনঅ্যাক্টিভ পাবো, হিস্টোলজিক্যালি এটা বিনাইন থাকবে, হিস্টোলজিক্যালি বিনাইন থাকবে। এরপরে যেটা আছে টাইপ 3, যেটা সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ টিউমার, সিম্পটোমেটিক, অ্যাগ্রেসিভ ইন নেচার, rapidly growing, breaking the cortex, it is extracapsular, penetrating the surrounding tissue, এবং বোন স্ক্যান করলে আমরা অ্যাক্টিভ পাবো। টিউমারের যে আপনার ক্লিনিক্যাল ফিচার্স এটা আমার এদের বলতে হবে। এখন সাইটস অফ ইনভলভমেন্ট যদি জায়ান্ট সেল টিউমারে আমরা বলি, সাধারণত কমন সাইটস গুলি, মানে বোনসের কোন সাইটস কে, লং বোনের কোন পার্ট কে ইনভলভ করে, ইউভেসিস কে। এটা যেন আমরা গড়িয়ে না ফেলি প্রশ্ন দেখে, যে লং বোনের ইউভেসিস কে ইনভলভ করে, বাট সাইট অফ ইনভলভমেন্ট কোন কোন বোনসে সাধারণত হতে পারে, লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, আপার এন্ড অফ দ্য হিউমেরাস, আর আপার এন্ড অফ দ্য ফিবুলা। এই 5টা জায়গায় সাধারণত কমনলি হতে পারে, বাট যে কোনো বোনসি এটা হতে পারে। তাহলে আমরা যে লোয়ার এন্ড অফ দ্য ফিমার এবং আপার এন্ড অফ দ্য টিবিয়া বলছি, এখানে অ্যারাউন্ড নি জয়েন্ট এরা সাধারণত ইনভলভমেন্ট হয়। এরপর যদি আসি আমরা ইনভেস্টিগেশন, আমরা কি কি ইনভেস্টিগেশন আমরা করবো, এক্সেস থেকে আমরা কি পাবো, সিঙ্গেল অস্টিওলাইটিকেশন পাবো। Litigation is expanding, eccentrically placed and epiphyseal area. যেহেতু ইউভেসিস কে ইনভলভ করে, ইউভেসিয়াল এরিয়াতে পাবো। কর্টেক্স ইজ এক্সপান্ডেড আউটওয়ার্ডস, নো পেরিওস্টাল নিউবোর্ন ফর্মেশন, এটা বলতে হবে, নো পেরিওস্টাল নিউবোর্ন ফর্মেশন। আর যেটা বলতে হবে সেটা কি সাববাবেল অ্যাপিয়ারেন্স, সেটা টিপিক্যাল একটা ফাইন্ডিংস জায়ান্ট সেল টিউমারের, অ্যাপিয়ারেন্সটা সাববাবেল অ্যাপিয়ারেন্স। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যে কোনো টিউমারের ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পেতে পারি। আমি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যদি আমি এক্সরে দেখি আমি বলবো, না থাকলে আমি বলবো না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা পেতে পারি। আমরা কিছু টিউমার আমাদের ছবি দেখাচ্ছিলাম। তারপর রুটিন ইনভেস্টিগেশন দেখে আর কি করা যেতে পারে, রুটিন ব্লাড কাউন্ট আমরা করবো, সেরাম অ্যালকালাইন ফসফেটেজ, সেরাম অ্যাসিড ফসফেটেজ, সিটি স্ক্যান, এমআরআই, বোন স্ক্যান, এফএনএসি করবো, আমরা বায়োপসি করবো। এটা করে আমরা কনফার্ম করবো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মধ্যে কি কি আসবে, সাধারণত জায়ান্ট সেল টিউমারের সাথে সিম্পল বোন সিস্ট, অ্যানালিজোমাল বোন সিস্ট, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, কন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা, কন্ডোমিক্সাইড ফাইব্রোমা। ট্রিটমেন্ট, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। সার্জারি সাধারণত এইখানে আমরা যেটা অনেকগুলি অপশন আছে, সিম্পল কিউরেটিস করতে পারি, সেখানে রিকারেন্স রেটটা অনেক বেশি, 85%। কিউরেটিস কেমিক্যাল কটারাইজেশন, কিউরেটিস কেমিক্যাল কটারাইজেশন মানে কিউরেট তো করে ফেলবো টিউমারটাকে, এবং কেমিক্যাল কটারাইজেশন যেটা করি সেটা কি 5% ফেনল এবং 70% অ্যালকোহল দিয়ে, এখানে রিকারেন্স রেট 60%। যদি এরপর আমরা টিউমারটাকে অন্যভাবে চিকিৎসা করি, যে কিউরেটিস করি, কেমিক্যাল কটারাইজেশন এবং বোন গ্রাফট দেই, তাহলে রিকারেন্স রেটটা আরো কমে আসবে, সে 40% কমে আসবে। এরপর আরেকটা অপশন আছে, কিউরেটিস করবো, কেমিক্যাল কটারাইজেশন করবো, আমরা যে গ্যাপটা হবে গ্যাপটা ফিল করবো আমরা বোন সিমেন্ট দিয়ে যদি করি, তাহলে রিকারেন্স রেটটা আরো কমে আসবে, 20% কমে আসবে। এরপরে একটা আমরা যেটা আমরা সাধারণত এটাই আমরা করে থাকি, যদি ওইরকম সাইটে হয়ে থাকে, সাইট ইনভলভমেন্ট যদি এমন হয় যে কিউরেট করলেই হবে আমার টিউমারটা, এবং বা কেমিক্যাল কলারাইজেশন এবং বোন গ্রাফট দিলে পরে সে আমার হবে, সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা যে কিউরেটিস, কেমিক্যাল কলারাইজেশন, ওই স্যান্ডউইচ টেকনিক, বোন গ্রাফট এবং বোন সিমেন্ট দিব। এখানে রিকারেন্স 15%, অনেক বড়। আর একটা অপশন আছে ওয়াইড এক্সিশন, ওয়াইড এক্সিশন উইথ বোন গ্রাফট, এখানে রিকারেন্স 5 to 7%। আর একটা অপশন আছে ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন, রিকারেন্স 5%। আর আরেকটা অপশন যেটা হচ্ছে অ্যাম্পুটেশন যদি করা হয়, সেক্ষেত্রে রিকারেন্স 0%। এই সার্জিক্যাল অপশনগুলি এখানে আছে।
আছে যে এখানে রিকনস্ট্রাকশন বলতে একটা কথা আছে, আমরা জানি লোয়ার এন্ড দ্য রেডিয়াস যদি হয় ট্রান্সলোকেশন অফ দ্য আলনা বা সেন্ট্রালাইজেশন অফ আলনা, আলনাটাকে আমরা ওইখানে এসে রেডিয়াসের এখানে নিয়ে আসি, ট্রান্সলোকেশন অফ দ্য আলনা এখানে নিয়ে এসে এই জয়েন্টটাকে আমরা এসে ফাংশনিং রাখি, যে জয়েন্টটাকে রিকনস্ট্রাকশন বলা হয়, ট্রান্সলোকেশন অফ দ্য আলনা বা সেন্ট্রালাইজেশন অফ আলনা, রেডিয়াস ইনভলভমেন্ট ওরকম হলে সাধারণত আমরা এইটা করি, রিকনস্ট্রাকশন সার্জারি, ট্রান্সলোকেশন অফ দ্য আলনা, সেন্ট্রালাইজেশন অফ আলনা। আর এম্পুটেশন তো বলাই হলো, এম্পুটেশন যদি আমরা এম্পুটেশন করতে হয় আমরা এম্পুটেশন করে ফেলবো, সেক্ষেত্রে আমাদের রিকারেন্স রেট 0%, যদি অ্যাগ্রেসিভ টাইপ হয়, যদি আমরা মনে করি যে বোন গ্রাফট আমি কিউরেট করলে পরে টোটাল বোনসটাই চলে যাবে আর এখানে সব টিস্যু ইনভলভমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ডিসআর্টিকুলেশন আর এম্পুটেশন করতে হবে। আর একটা ট্রিটমেন্ট অপশন আছে কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি। তাহলে এটুকু জায়ান্ট সেল টিউমারের আমাদের এমবিবিএস লেভেলে মোটামুটি জানতে হবে। আমি একটু বলে নিচ্ছি, যেটা হলো যে অস্পিতে কিন্তু জায়ান্ট সেল টিউমারের এক্সরে অনেকবার দেওয়া হয়, অনেকবার দিছে অনেকে এবং দেওয়া হয় অস্পিতে। আমরা টিউমারের যদি ফেশিয়াল রিজনে দেখি এবং আমার যদি লোয়ার এন্ড অফ দ্য ফিমারে হয়, আপার এন্ড অফ দ্য টিবিয়াতে হয়, এবং বা লোয়ার প্রক্সিমাল হিউমারাসে হয়, অথবা লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াসে হয়, এই চারটে টিউমার যেহেতু কমন, এই চারটে জায়গার টিউমার যদি দেয় এবং ইফেশিয়াল রিজনের টিউমার যদি হয় এবং লেশনটা যদি অস্টিওলাইটিক হয়, সেক্ষেত্রে আমরা ধরেই নিব যে টিউমারটা যে কাদের কি টিউমার, টিউমারটা এবং যে এই জায়ান্ট সেল টিউমার। এবং ম্যাচিউর বোনের মানে যদি ইফেশিয়াল লাইন টাইন কিছু না থাকে, তাহলে আমরা ধরেই নিব যেটা টিউমারটা বা অস্টিওলাইটিক লেশন, মানে এক্সরেতে আমি কালো দেখবো যে রেডিওলোসেন অস্টিওলাইটিক, সাধারণত সাববাবেল অ্যাপিয়ারেন্স বা নো পেরিওস্টাল নিউবর্ন ফর্মেশন, এগুলি কথা, কিন্তু এগুলি দেখে তোমরা চিনা একটু কষ্টকর হবে। যেটা বললাম, যেটা যদি আমরা সাইডটা দেখি কোথায় এবং লেশনটা অস্টিওলাইটিক লেশন, অস্টিওলাইটিক লেশন মানে রেডিওলোসেন্ট আমি কালো দেখবো এক্সরেতে, এবং ইফেশিয়াল রিজনে হয় এবং কোনো যদি যে ওখানে ইফেশিয়াল লাইন যদি ক্লোজ হয়ে যায় থাকে, ম্যাচিউর বোন যদি আমার কাছে মনে হয়, তাহলে এটা চোখ বন্ধ করে আমরা লিখে দিব এটা জায়ান্ট সেল টিউমার, যে ইফেশিয়াল রিজনে আমরা এরকম ক্ষেত্রে আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না। এখন কথা হলো ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা আমরা কি লিখবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে ওইটাই যে ট্রিটমেন্ট অপশন আমরা 5 নম্বরে যেটা বলছিলাম যে কিউরেটাইজ কেমিক্যাল কটাইজেশন উইথ স্যান্ডউইচ টেকনিকে আমরা বোন গ্রাফট উইথ বোন সিমেন্ট দেবো, এটা আমরা লিখতে পারি, অথবা ওয়াইড এক্সিশন উইথ বোন গ্রাফট এটাও লিখতে পারি। আর একটা অপশন আছে কি ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন, ওয়াইড এক্সিশন অ্যান্ড উইথ রিকনস্ট্রাকশন। সাধারণত এই যে যেটা কমনলি যে কাজগুলি করা হয় সেটাই আমরা লিখে দেবো। কিউরেটাইজ কেমিক্যাল কটাইজেশন উইথ স্যান্ডউইচ টেকনিকে আমি বোন সিমেন্ট দিতে পারি। ওয়াইড এক্সিশন প্রত্যেকটা অপশন তিনটা অপশন আমরা লিখলাম। ওয়াইড এক্সিশন উইথ বোন গ্রাফট দিতে পারি, ওয়াইড এক্সিশন উইথ রিকনস্ট্রাকশন। এই ট্রিটমেন্ট অপশনগুলি দিয়ে দিলে হবে যে এই ট্রিটমেন্ট আমরা করবো, এই সার্জারিটা করবো, এরপর আমরা প্রয়োজন আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি আমরা দিতে পারি। তাহলে হসপিটালে যদি আমরা ট্রিটমেন্ট আসে সেটা আমরা দিব। আমরা এই পেশেন্ট আমার কাছে কিভাবে প্রেজেন্ট করবে এইভাবে যে স্লো গ্রোয়িং একটা সোয়েলিং নিয়ে আসবে আমাদের কাছে, পেইন থাকবে, তারপরে পেশেন্টের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে, যে এই কথাগুলি সাধারণত জানতে চাবে। ট্রিটমেন্টটাই খুব ইম্পর্টেন্ট, ট্রিটমেন্টটা আমরা ভুল না করি। তারপর সাধারণত যে আমাদের যে প্রশ্নগুলি থাকে, প্রশ্নগুলির সে আমাদের এক্সরেতে আমাদের কি কি দেখা যাচ্ছে, অস্টিওলাইটিক লেশন দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে, মানে আমি প্রথমত রেড দ্য এক্সরে আসবে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস সেটা আসবে, তারপরে পজিটিভ এখানে কি কি পয়েন্ট পেপারে তোমার ডায়াগনোসিস পেপারে, তোমার যে ডায়াগনোসিস পেপারে যে পয়েন্টগুলি তুমি দেখতে পাচ্ছ, ইফেশিয়াল এক্সপানশন স্টাইল এক্সেন্ট্রিক লেশন সেটা আমি লিখবো, অস্টিওলাইটিক লেশন যেটা আছে সেটা আমি লিখবো। এখানে যদি আমি যেটা দেখতে পাচ্ছি ইফেশিয়াল কথাটা থাকবে আমাদের, নো পেরিওস্টাল নিউবর্ন ফর্মেশন এটা আমাদের থাকবে, সাববাবেল অ্যাপিয়ারেন্স এটা আমাদের থাকবে যে পয়েন্টের মধ্যে, আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যদি থাকে আমরা লিখবো, যদি না থাকে আমরা লিখবো না। এইগুলি পয়েন্ট। আর কিছু ট্রিটমেন্ট চাই আমি ট্রিটমেন্ট দিব।
তাহলে অস্পিড কোশ্চেন আমাদের অ্যান্সার করা হয়ে যাবে। আমার মনে হয় আর রিটেনে যদি কোনো আসে এটা লেখা যাবে। আবার অনেক সময় রিটেনে অনেকগুলি প্রশ্ন এমন ভাবে প্রশ্ন দেয় যে এত বছরের একটা বয়সের লোক সেই প্রেজেন্টেশন নিয়ে আসছে, তার কি কি হতে পারে সেক্ষেত্রে জায়ান্ট সেল টিউমারের যদি বয়সের মধ্যে পড়ে আমরা জায়ান্ট সেল টিউমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে জায়ান্ট সেল টিউমার হয়তো 2-3টা ডায়াগনোসিস করতে হয়। আমাদের জায়ান্ট সেল টিউমার আমরা একটা রাখবো যদি আমাদের এজ গ্রুপটা হয় এরকম 20 to 40 মধ্যে প্রশ্নটা এইভাবে আসে। এবং আমাদের সাইড যেটা বলা হয়েছে অ্যারাউন্ড নি জয়েন্ট হয়েছে, রিস্টের এখানে হতে পারে, এলবোর এখানে হতে পারে, রিস্টের এখানে মানে লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, শোল্ডার এখানে যেটা বললাম সেটা প্রক্সিমাল হিউমেরাস, আর নির এখানে যেটা বললাম অ্যারাউন্ড নি যেটা বলছি নি সোয়েলিং যদি আসে সেটা কি লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া, কমন সাইড যেটা এই বিষয়। এখানে সোয়েলিং নিয়ে আসলে সাধারণত যদি এজ গ্রুপের সাথে মিলে যায় এটা ওখানে জায়ান্ট সেল টিউমারও একটু এই বয়সের টিউমার, বাট জায়ান্ট সেল টিউমারটা র্যাপিডলি ভেরি র্যাপিডলি গ্রোয়িং, সরি অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমার ভেরি র্যাপিডলি গ্রোয়িং টিউমার। তো অস্টিওসার্কোমার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে, অস্টিওসার্কোমাটা যে যে র্যাপিডলি গ্রোয়িং টিউমার, আর এখানেও র্যাপিডলি গ্রোয়িং টিউমার অ্যাগ্রেসিভ টাইপ অফ লেশন যেটা সেখানে র্যাপিডলি গ্রোয়িং টিউমার, অ্যাগ্রেসিভ টাইপ যেটা টাইপ 3 যেটা সেটা র্যাপিডলি গ্রোয়িং টিউমার। কাজে দুইটা কিন্তু একই রকম এবং একই বয়সে হতে পারে। তারপরে আমি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে আমি ডায়াগনোসিস আমার ফেভারে অস্টিওসার্কোমার ফেভারে যদি যায় অস্টিওসার্কোমা, জায়ান্ট সেল টিউমারের ফেভারে যায় যদি জায়ান্ট সেল টিউমার, এজ গ্রুপ যদি এরকম মিলে যায় তাহলে আমাদের এরকম রিটিনে অনেক প্রশ্ন আসে যার সাথে আমি জায়ান্ট সেল টিউমার পেতে পারি। সরাসরি জায়ান্ট সেল টিউমার থেকে রিটিনে প্রশ্ন আসতে পারে, আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, অনেক সময় শর্ট নোটস আসতে পারে জায়ান্ট সেল টিউমার সিসিটি, সেক্ষেত্রে আমরা মূল কথাগুলি অল্প কথায় লিখে ফেলবো, লিখতে পারে আমরা মোটামুটি নাম্বার পাবো শর্ট নোটস। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস, আমরা জায়ান্ট সেল টিউমার শেষ করলাম। মনে হয় আমরা নেক্সট ক্লাসে আবার অন্য কিছু নিয়ে করবো। একটা ধারণা জায়ান্ট সেল টিউমার সম্বন্ধে আসছে। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো নিয়ে আবার কথা বলবো।